नमस्कार बंधुरा आज के तुम्हारे द्वितीय भिडियो क्लास आज के आलोच्य विषय श्रीकृष्ण कीर्तन उपस्थापनाय आमी डॉक्टर अभिक भट्टाचार्य अध्यापक बांगला विभाग पांडवेश्वर कलेज। आबारो मूल आलोचनाय प्रवेशेर आगे बोले दिई जे खाता कलम रेडी राखो कारण अनेकगुलो पॉइंट स्लाइडे जेगुलो आसबे स्क्रिने जेगुलो देखानो होबे सेगुलो तोमादेर एकटु नोट डाउन करले तोमादेरই सुविधा होबे। प्रथम देखा जाक श्रीकृष्ण कीर्तনের तात्पर्य কি। রাধাকৃষ্ণের প্রেম সম্পর্কিত সাহিত্যের ধারায় বাংলা ভাষায় রচিত প্রাচীনতম নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। রাধাকৃষ্ণের প্রেম নিয়েও বহু সাহিত্য বাংলায় রচিত হয়েছে, তাদের মধ্যে প্রাচীনতম নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন এবং এটি আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র নিদর্শন। এবার এই আদি মধ্যযুগের বাংলা ভাষা যে বলছি সেখান থেকেই প্রশ্ন ওঠে যে বাংলা ভাষার যুগ বিভাগ, যে যুগটাকে আমরা বিভাজন করছি কিভাবে। বিবর্তন অনুসারে বাংলা ভাষাকে সময়ের সঙ্গে সঙ্গে তো বাংলা মানে ভাষার বিবর্তন ঘটে, পরিবর্তন ঘটে। তো বিবর্তন অনুসারে বাংলা ভাষাকে তিনটে যুগে বিভক্ত করা হয়। প্রাচীন বাংলা 900 বা 1000 খ্রিস্টাব্দ থেকে 1300 খ্রিস্টাব্দ, চর্যাপদ ভক্তিমূলক গান এই সময়কার লিখিত নিদর্শন। এই সময় আমি তুমি ইত্যাদি সর্বনাম এবং ইলা ইবা ইত্যাদি ক্রিয়া বিভক্তির আবির্ভাব ঘটে। মধ্য বাংলা 1300 থেকে 1800 খ্রিস্টাব্দ, এই সময়কার গুরুত্বপূর্ণ লিখিত নিদর্শন চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। শব্দের শেষে অধ্বনির বিলোপ, যৌগিক ক্রিয়ার প্রচলন, ফার্সি ভাষার প্রভাব এই সময় সাহিত্যে লক্ষ্য করা যায়। কোনো কোনো ভাষাবিদ এই যুগকে আদি মধ্য যেমন 1300 থেকে 1500 খ্রিস্টাব্দ ও অন্ত মধ্য 1500 থেকে 1800 খ্রিস্টাব্দ এই দুই ভাগে ভাগ করেন। আধুনিক বাংলা তৃতীয় বিভাগ বাংলা ভাষার সেটা 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত। এই সময় ক্রিয়া ও সর্বনামে সংক্ষেপণ ঘটে, যেমন তাহার থেকে তার হয়, করিয়াছিল থেকে করেছিল সৃষ্টি হয়। এবারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবির নাম। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বড়ু চণ্ডীদাস, এটা নিয়ে কোনো সংশয় নেই। কাব্যে মোট 3 ধরনের ভণিতা পাওয়া যায়, মানে কবির নিজের নাম যুক্ত পদ, কবি যেখানে নিজের নামটা উল্লেখ করছে সেটাকে ভণিতা বলা হয়। সে পাওয়া যায় 3 ধরনের ভণিতা পাওয়া যায়। বড়ু চণ্ডীদাস 298 বার এই নামটা ব্যবহৃত হয়েছে, চণ্ডীদাস 107 বার ব্যবহৃত হয়েছে এবং অনন্ত বড়ু চণ্ডীদাস 7 বার ব্যবহৃত হয়েছে। অনন্ত যেহেতু শব্দটি যেহেতু নামমাত্র কয়েকটি পদে মানে 7টি ভণিতায় ব্যবহৃত হয়েছে, সেহেতু এই শব্দটি প্রক্ষিপ্ত বা পরবর্তীকালে লিপিকরদের জুড়ে দেওয়া বলেই মনে করা হয়। ডক্টর মিহির চৌধুরী কামিল্লা মনে করেন চণ্ডীদাস কবির প্রকৃত নাম এবং বড়ু প্রকৃতপক্ষে তার কৌলিক উপাধি বাণুজ্যে বা বন্দ্যোপাধ্যায়ের সংক্ষেপিত রূপ। এই দুয়ে মিলে বড়ু চণ্ডীদাস, বাণুজ্য থেকে বড়ু এবং চণ্ডীদাস তার প্রকৃত নাম। সুতরাং কবির নাম হিসেবে আমরা বড়ু চণ্ডীদাসকেই নির্দিষ্ট করব। কবির জন্মস্থান বাঁকুড়া জেলার সদর মহকুমার অন্তর্গত ছাতনা গ্রামে বড়ু চণ্ডীদাস জন্মগ্রহণ করেন। অনেকে মনে করেন শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা চণ্ডীদাস এবং বৈষ্ণব পদাবলীর প্রখ্যাত পদকর্তা চণ্ডীদাস একই ব্যক্তি। বৈষ্ণব পদাবলীতেও একজন বিখ্যাত পদকর্তা রয়েছেন চণ্ডীদাস, তার কথা বলা হচ্ছে এখানে। বীরভূম জেলার নান্নুর গ্রাম পদাবলী চণ্ডীদাসের জন্মস্থান হিসেবে স্বীকৃত। সেই হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা বড়ু চণ্ডীদাসের জন্ম বীরভূমের নান্নুরে বলে কেউ কেউ দাবি করেন, কিন্তু ডক্টর মিহির চৌধুরী কামিল্লা ভাষাতাত্ত্বিক যুক্তি দিয়ে প্রমাণ করেছেন বাঁকুড়া জেলাতেই বড়ু চণ্ডীদাসের জন্ম। বা এই কাব্যের ভাষা বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে মিহির চৌধুরী কামিল্লা দেখিয়েছেন যে বাঁকুড়া জেলার ভাষার সঙ্গে এই কাব্যের ভাষার খুব নিকট সাদৃশ্য রয়েছে। সুতরাং বাঁকুড়া জেলার ছাতনা গ্রামেই বড়ু চণ্ডীদাসের জন্ম। বড়ু চণ্ডীদাস কোন দেবীর আরাধনা করতেন? কবির আরাধ্যা দেবী। বড়ু চণ্ডীদাস ছিলেন বাসুলী বা বাসুলী দেবীর উপাসক। তিনি বারবারই ভণিতায় লিখেছেন বাসুলী চরণ শিরে বন্দিয়া গাইল বড়ু চণ্ডীদাসে। বাসুলী হলেন দেবী চণ্ডীরই আরেকটি রূপ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল এবং বড়ু চণ্ডীদাসের সময়কাল। নিজের কাব্যে বড়ু চণ্ডীদাস তার আবির্ভাবকাল বা শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল সম্পর্কে কোনো কথা বলে যাননি। এটা আমরা চর্যাপদ আলোচনার সময় এই বিষয়টা দেখেছিলাম যে আভ্যন্তরীণ সাক্ষ্য বা রচনাকাল ইত্যাদির অনুল্লেখ প্রাচীন এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের একটা প্রধান বৈশিষ্ট্য।
তো এই ক্ষেত্রেও তাই, বড়ুচণ্ডীদাস নিজের আবির্ভাবকাল বা শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল সম্পর্কে নিজের কাব্যে নিজে কোনো কথা বলে যাননি। ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই কাব্যের পুঁথির লিপি বিশ্লেষণ করে এর রচনাকাল জানার চেষ্টা করেছেন। তার মতে পুঁথিটি কবির নিজের হাতের রচনা নয়, বরং পরবর্তীকালে অনুলিপি বা নকল করা, মানে অন্য কেউ লিখে দেয় পুঁথিটা। তিনি পুঁথিতে 3টি আলাদা আলাদা সময় লিখিত 3 ধরনের রকমের লিপির সন্ধান পেয়েছেন। শেষ পর্যন্ত রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্ত করেছেন, মানে ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 1400 শতকে রচিত। সেই সুবাদে বড়ুচণ্ডীদাসকেও 1400 শতকের মানুষ বলে মনে করা হয়। তবে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষা বিশ্লেষণ করে কাব্যটিকে দ্বাদশ থেকে পঞ্চদশ শতকের মধ্যে রচিত বলে মনে করেছেন। শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের পুঁথিটি কিভাবে আবিষ্কৃত হল সেটা একটু জানি। 1909 খ্রিস্টাব্দে বা 1316 বঙ্গাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের বাসিন্দা দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি আবিষ্কার করেন। দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন প্রখ্যাত বৈষ্ণব মহাজন। মহাজন কথাটার অর্থ কি, যে মহৎ যে জন, অর্থাৎ ধর্মীয় বিচারে বিশেষ গুরুত্ব সম্পন্ন শ্রীনিবাস আচার্যের বংশধর। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, শর্ট কোয়েশ্চেন হিসেবে খুব ফ্রিকুয়েন্টলি আসে পরীক্ষায়, মনে রাখবে, নোট করে রাখবে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকাশ গ্রন্থাকারে কবে প্রকাশ হয়? 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভের সম্পাদনায় শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি বইয়ের আকারে প্রকাশ লাভ করে। নামকরণ, কাব্যটির নাম কেন শ্রীকৃষ্ণ কীর্তন? শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটির প্রথম, মধ্য, শেষের বেশ কিছু পাতা পাওয়া যায়নি, ফলে এই কাব্যের প্রকৃত নাম কি তা অজানাই থেকে গিয়েছে। এই কাব্যের শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ করেন বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। কেন এই শ্রীকৃষ্ণ কীর্তন নামটা দেওয়া হচ্ছে? কীর্তন শব্দটির অর্থ মাহাত্ম্য ঘোষণা। বড়ুচণ্ডীদাসের কাব্যে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য ঘোষণা করা হয়েছে দেখে বসন্তরঞ্জন রায় এই নামকরণ করেন। কাব্যের পুঁথির ভিতরে একটি চিরকুটে শ্রীকৃষ্ণ সন্দর্ভ নামটি পাওয়া গিয়েছে বলে অনেকে এই কাব্যের প্রকৃত নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলেও দাবি করে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত বসন্তরঞ্জন রায়ের দেওয়া শ্রীকৃষ্ণ কীর্তন নামটি সর্বজন স্বীকৃতি লাভ করেছে, অর্থাৎ কাব্যটিকে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন নামেই চিহ্নিত করেছি। এই কাব্যের প্রধান চরিত্রদের কথায় আসা যাক। কাব্যের প্রধান চরিত্র 3টি, শ্রীকৃষ্ণ, রাধা এবং বড়াই। রাধা চরিত্র সম্পর্কে 2-4 কথা বলা যাক। কৃষ্ণের প্রেমিকা হিসেবেই ভারতীয় পুরাণে রাধার পরিচিতি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেও সে রাধার প্রেমিকাই। শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী যখন শুরু হয়েছে তখন রাধার বয়স 12 বছর, আর যখন এর কাহিনী শেষ হয়েছে তখন তার বয়স 14। এই 2 বছরের মধ্যে তার মধ্যে যে বিরাট শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটেছে তা কবি নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। রাধা বিবাহিত নারী, তার স্বামীর নাম আয়ান ঘোষ, অতএব কৃষ্ণ তার কাছে পরপুরুষ। কৃষ্ণ যখন রাধার প্রতি নিজের ভালোবাসার কথা ব্যক্ত করেছে তখন রাধা প্রথমে তাকে প্রত্যাখ্যান করেছে। কৃষ্ণ তাকে জোর করে দৈহিকভাবে ভোগ করলে সে কৃষ্ণের প্রতি ঘৃণা ও ধিক্কার ব্যক্ত করেছে। একজন স্বাভাবিকভাবেই বিবাহিত নারীর পক্ষে যে আচরণ সঙ্গত তাই সে করেছিল প্রথমে, কিন্তু শেষ পর্যন্ত কৃষ্ণের প্রেমে সে ধরা দিয়েছে। তার মনের এই পরিবর্তন শ্রীকৃষ্ণ কীর্তনে সুন্দরভাবে ফুটেছে। দ্বিতীয় চরিত্র, গুরুত্বপূর্ণ চরিত্র বা এই কাব্যের প্রধান চরিত্র, কৃষ্ণ চরিত্র। শ্রীকৃষ্ণ কীর্তনের কৃষ্ণ চরিত্রে পৌরাণিক মহিমা প্রায় কিছুই পাওয়া যায় না, চরিত্রটি মহিমান্বিত নয়। কৃষ্ণ যে আদবে ভগবান তা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়লে বোঝা দায়। তার মধ্যে ভাগবত বা ভগবত সুলভ আচরণ প্রায় কিছুই দেখা যায়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কৃষ্ণ একান্তই গ্রাম্য এবং চতুর এক কিশোর, যে কেবল দৈহিকভাবে রাধাকে ভোগ করতে চায় এবং রাধা তার সেই প্রস্তাবে সাড়া না দিলে সে জোর করে রাধাকে ভোগ করে। সুতরাং এটা ভগবান সুলভ আচরণ নয়। আর তৃতীয় গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে বড়াই। বড়াই হলো রাধার কাছে কৃষ্ণের প্রেমের দূত। সে সম্পর্কে রাধার মায়ের নাম কমলাবতী এবং পিসি রাধার পিতা বৃষভানু, রাধার মা এবং পিতা বৃষভানু, সে সম্পর্কে অর্থাৎ বড়াই সম্পর্কে রাধার মায়ের পিসি কমলাবতী পিসি, মায়ের পিসি। বড়াইয়ের কাছেই কৃষ্ণ রাধার রূপ যৌবনের কথা প্রথম শোনে এবং রাধার প্রতি আকৃষ্ট হয়।
পরবর্তীকালে রাধা যখন কৃষ্ণের প্রেমের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে তখন বড়াই ক্রমাগত রাধার মনে কৃষ্ণের জন্য ভালোবাসা জাগানোর জন্য চেষ্টা করে গিয়েছে। পুরাণে নারায়ণ ও লক্ষ্মী স্বামী স্ত্রী, কৃষ্ণ যে আদপে নারায়ণের অবতার এবং রাধা যে স্বয়ং লক্ষ্মীর অংশ তা বড়াই জানত বলেই রাধাকৃষ্ণের তথাকথিত অবৈধ প্রেমকে সে সমর্থন করেছে। রাধাকৃষ্ণের প্রণয় কিন্তু সামাজিক দৃষ্টিতে অবৈধ প্রণয়, কারণ না রাধা বিবাহিত নারী, কৃষ্ণ তার কাছে পরপুরুষ, কিন্তু তা সত্ত্বেও বড়াই কিন্তু বরাবর তাদের এই ভালোবাসাকে প্রেমকে সমর্থন করে গিয়েছে, কারণ সে জানতো যে নারায়ণ এবং লক্ষ্মী বর্তমান সময় রাধা এবং কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী। বিষ্ণুর অবতার রূপে কৃষ্ণের জন্ম, বড়াইয়ের সহযোগিতায় রাধার সঙ্গে তার প্রণয় এবং অন্তে বৃন্দাবন ও রাধাকে চিরতরে ত্যাগ করে মথুরায় তার অভিপ্রায়, এই হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল কাহিনী। কাব্যের কাহিনীটি ভাগবত পুরাণ থেকে গৃহীত। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড বিভাগ। কাব্যটি মোট 13টি খণ্ডে বিভক্ত। খণ্ডগুলির নাম: জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভাগ খণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, বস্ত্রহরণ খণ্ড, কালীয় দমন খণ্ড, হার খণ্ড, বাম খণ্ড, বংশী খণ্ড, রাধা বিরহ খণ্ড। খণ্ডগুলোর নাম কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ অনেক সময় এটা শর্ট কোয়েশ্চেন হিসেবে প্রশ্ন আসে। শ্রীকৃষ্ণ কীর্তনে কোন খণ্ডটিকে প্রক্ষিপ্ত বলে মনে করা হয় এবং কেন, সেটা আমরা নিজেরাই খানিকটা অনুমান করতে পারি। যদি আগের স্লাইডটা আমরা দেখি, যে এই যে 13টা খণ্ডের আমরা নাম পাচ্ছি, তার মধ্যে একমাত্র রাধা বিরহ শেষ খণ্ডটা, সেই খণ্ডটাতে দেখা যাচ্ছে যে খণ্ড শব্দটি যুক্ত নেই। অন্য সব ক্ষেত্রেই কিন্তু জন্মের পরে খণ্ড আছে, তাম্বুলের পরে খণ্ড আছে, দানের পরে খণ্ড আছে, সবকটা থেকে ক্ষেত্রেই খণ্ড শব্দটা যুক্ত, কিন্তু রাধা বিরহের ক্ষেত্রে কোনো খণ্ড যুক্ত নেই। সুতরাং এটাকে আমরা প্রক্ষিপ্ত বলে মনে করছি। সেটা নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা। রাধা বিরহ খণ্ডটিকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রক্ষিপ্ত বা পরবর্তীকালে অন্য কবির দ্বারা রচিত বলে মনে করা হয়, মানে অন্য কোনো কবি রচনা করেন এবং বরচণ্ডী দাসের কাব্যে সেটা জুড়ে দেন। কাব্যের প্রতিটি খণ্ডে নামের শেষে খণ্ড শব্দটি যুক্ত আছে, একমাত্র রাধা বিরহের ক্ষেত্রে তা ঘটেনি, যে কথাটা এইমাত্র বলছিলাম। তাছাড়া এই খণ্ডে কৃষ্ণের বিরহে রাধার কান্নার কাহিনীতে হঠাৎই যেন কাব্যটি শেষ হয়ে গিয়েছে। সেই কারণেই অনেকে রাধা বিরহকে পরবর্তীকালে সংযোজন বলে মনে করেছেন। মানে কোনো একজন কবি হয়তো রচনা শুরু করেছিলেন বরচণ্ডী দাস ব্যতীত, তিনি এই কাব্যটা মানে এই খণ্ডটা কিছুটা অবধি লিখে তারপর আর লেখাটা শেষ করতে পারেননি, কিন্তু মূল কাব্যের পুঁথির সঙ্গে সেটা জুড়ে দিয়েছেন, ফলে কাব্যটি হঠাৎ করে শেষ হয়ে গিয়েছে। এর সাহিত্য মূল কি? শ্রেণী বিচারে শ্রীকৃষ্ণ কীর্তন নাট্যগীতি শ্রেণীর কাব্য। সেই কারণে এই কাব্যে একদিকে আছে নাটকীয়তা, অর্থাৎ নাটকের মতো বিভিন্ন চরিত্রের সংলাপ এবং উক্তি প্রত্যুক্তির মাধ্যমে কাহিনী বর্ণিত হয়েছে এবং সেই সঙ্গে নাট্যরস পরিবেশিত হয়েছে। অন্যদিকে এর মধ্যে রয়েছে গীতিময়তা। নাট্যগীতি শব্দটাকে আমরা বিশ্লেষণ করলে নাটক এবং গীতি দুটোই পাই, সেই দুটো লক্ষণই এর মধ্যে রয়েছে। অর্থাৎ গানে যেমন রোম্যান্টিকতা, সুর, তাল, রাগ রাগিনী শাসন থাকে, তা এতে রয়েছে। কাব্যের মূল সমস্যা শ্রীকৃষ্ণ কিভাবে রাধাকে লাভ করবেন, সেই সমস্যা এবং তার সমাধানে চরিত্রগুলির মানসিক অবস্থা ভালোভাবেই ফুটেছে। এটাই কাব্যের সাহিত্যমূল্য বৃদ্ধি করেছে। কিন্তু এই কাব্যের কিছু সমালোচনাও রয়েছে, আমরা করতে পারি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান দোষ অশ্লীলতা। কৃষ্ণ যেভাবে রাধাকে জোর করে ভোগ করেছে তা কোনোভাবেই একটি ঐশ্বরিক চরিত্রকে শোভা পায় না, এটা আমরা আগেও বলছিলাম। কৃষ্ণকে এখানে যেভাবে কামবাসনায় উদ্বেল গ্রামীণ এক কিশোর হিসেবে দেখানো হয়েছে তা কৃষ্ণের ভক্তদের কখনো ভালো লাগার কথা নয়। তার ফলে কি হচ্ছে, যে কাব্য যত বেশি প্রচার লাভ করে এবং জনপ্রিয় হয় তার তত বেশি পুঁথি বিভিন্ন অঞ্চল থেকে আবিষ্কৃত হয়। শ্রীকৃষ্ণ কীর্তনের একমাত্র পুঁথিটি বাঁকুড়ার এক অখ্যাত গ্রাম থেকে ব্রজেন্দ্ররঞ্জন রায় আবিষ্কার করেন। এ থেকে বোঝা যায় কাব্যটি একেবারেই প্রচার ও জনপ্রিয়তা পায়নি। শ্রীকৃষ্ণ কীর্তনের কৃষ্ণকে যেভাবে আঁকা হয়েছে তা সাধারণ মানুষের পছন্দ হয়নি বলেই মনে হয় এবং সেই কারণেই তারা কাব্যটিকে প্রত্যাখ্যান করেছে। এবার এর ঐতিহাসিক তাৎপর্য একটুখানি জেনে নিই। যে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারের আগে পর্যন্ত মনে করা হতো বাংলা সাহিত্যে একজনই চণ্ডীদাস রয়েছেন, তিনি বৈষ্ণব পদাবলী রচনা করেছেন।
শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা হিসেবে বড়ু চণ্ডীদাসের নাম যখন জানা গেল তখনই বোঝা গেল বাংলা সাহিত্যে একাধিক চণ্ডীদাস ছিলেন। এর পরিণামে চণ্ডীদাস বিতর্ক জন্ম নিল। এই চণ্ডীদাস বিতর্ক ব্যাপারটা কি সেটা নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব, যখন চণ্ডীদাসকে নিয়ে আলোচনা করবো। এটা একটা খুব বিরাট বিতর্ক বাংলা সাহিত্যে। শ্রীকৃষ্ণ কীর্তন আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র নিদর্শন, সেটা আমরা আগেও বলেছি। এবং তৃতীয়ত, সংস্কৃত ভাষার কবি জয়দেব ছিলেন বাঙালি। তার রচিত গীত গোবিন্দ কৃষ্ণলীলা বিষয়ক কাব্য। গীত গোবিন্দের রচনাকাল 1200 শতক। আবার 1400 শতক থেকে বাংলায় বৈষ্ণব পদাবলী নিয়মিত রচিত হতে শুরু করে এবং তারও বিষয় হয় কৃষ্ণলীলা। সেই হিসেবে শ্রীকৃষ্ণ কীর্তন যেন গীত গোবিন্দ ও বৈষ্ণব পদাবলীর মধ্যে সেতু বন্ধন করেছে এবং বাংলায় কৃষ্ণলীলা বিষয়ক সাহিত্যের ধারাটি যে কখনোই ছিন্ন হয়ে যায়নি তা প্রমাণ করেছে। অর্থাৎ এই যে 200 বছরের ব্যবধান, রাধাকৃষ্ণ নিয়ে লীলা নিয়ে তো বরাবরই বাংলায় কাব্য রচিত হয়ে আসছে, কিন্তু গীত গোবিন্দ 1200 শতকে রচিত হয় এবং বৈষ্ণব পদাবলী রচনা শুরু হয় 1400 শতক থেকে। মাঝখানে 200 বছরের ব্যবধান। এই 200 বছরে কি রাধাকৃষ্ণ লীলা নিয়ে কোনো কাব্যই রচিত হয়নি? শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হওয়ার পরে জানা যায় যে না, এই সময়ের মধ্যেও কিন্তু রাধাকৃষ্ণ লীলা নিয়ে বাংলা সাহিত্যে চর্চা হয়েছে এবং কাব্য রচিত হয়েছে। এটা এই কাব্যের ঐতিহাসিক তাৎপর্যকে বাড়িয়েছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে এই ছিল আমাদের মোটামুটি সংক্ষিপ্ত আলোচনা। এরপরে তোমরা আবারও একটা ফিডব্যাক ফর্ম পাবে। ফিডব্যাক ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে তা তোমরা অলরেডি জেনে গিয়েছো, আমি সেটা রিপিট করতে চাই না। শুধুমাত্র আরেকবার মনে করিয়ে দিই যে ফর্ম সাবমিট করার পরে সেটা কিন্তু আমাদের জানানোর কোনো প্রয়োজন নেই। আর জিমেল অ্যাকাউন্টে লগ ইন করার পরেই ফর্ম সাবমিট করবে। ফর্ম যেরকম তোমরা চর্যাপদের ক্ষেত্রে পেয়েছিলে সেরকমই আরেকটি ফর্ম পাবে। সেই ফর্মটি তোমরা ফিল আপ করে সাবমিট করবে আজকের মধ্যেই, তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা অটোমেটিক্যালি রেকর্ডেড হয়ে যাবে। এটুকুই বলার ছিল। ধন্যবাদ। পরের ক্লাসে আবার দেখা হবে।